একটা 911 হ্যাং আপ কল এলো, পুরোপুরি পরিত্যক্ত একটা বাড়ি থেকে। আমরা ঘটনাস্থলে যাই। আমরা ভেতরে গিয়ে বলতে থাকি পুলিশ পুলিশ, কোনো সাড়া নেই। পুলিশ পুলিশ। আমরা উপরতলায় যাই, উপরতলাটা পুরোপুরি চেক করি, কোনো সাড়া নেই, কেউ নেই। আমরা 5 জনই নিচতলায় দেখা করে কথাবার্তা বলি। আমাদের প্রতিক্রিয়াটা এরকম, সবকিছু তো ঠিকঠাকই আছে, এখানে তো কোনো সমস্যাই নেই। আমরা কথা বলতে না হঠাৎ উপরতলায় কারোর দ্রুত হাঁটার কিংবা দৌড়ানোর শব্দ পাই। একটা দরজা খুলে যায় আর বন্ধ হয়। হচ্ছেটা কি? নিশ্চয়ই কিছু একটা আমাদের নজর এড়িয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই আমরা অস্ত্র বের করে ঘোষণা দিলাম, পুলিশ। আবার উপরতলায় গিয়ে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ নেই, সব জানালা বন্ধ, একটা মানুষও নেই। ওখানে অপেক্ষা করতে করতে আবারও ব্যাপারটা কি? ওই পর্যায়ে আমরা কিছুটা ভয় পেয়ে যাই, হতবিহ্বল হয়ে ভাবতে থাকি হচ্ছেটা কি এখানে। এবং আমরা আবার চেক করি জায়গাটা। পরিস্থিতিটা এমন যে আমাদের শুধু মেঝেটাই চিরে ফেরে দেখাটা বাকি আছে, কিচ্ছু নেই। এবার আমরা খুব ধীরে হাঁটার শব্দ শুনতে পাই। কাঠের বাড়ি হওয়ায় হাঁটার মৃদু ক্যাচক্যাচ শব্দ শোনা যাচ্ছে। আর একটা দরজা খুলে যায় আর বন্ধ হয়। ভাবুন, সম্পূর্ণরূপে ফাঁকা একটা জায়গা। আমার নাম এরডাল কায়া। আমার জন্ম তুরস্কের আদানাতে। বর্তমানে আমার বয়স প্রায় 37 বছর। আমি ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছিলাম। 2005 সালে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই এবং বর্তমানে শিকাগো অঞ্চলে বসবাস করছি। তুরস্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার এই জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? কেন জানি না, ছোটবেলা থেকেই আমি পশ্চিমা সংস্কৃতিতে আগ্রহী ছিলাম। হয়তো টিভি শো আর সিনেমা এবং ওই ধরনের প্রভাবের ফলেই। কিন্তু পশ্চিমা সংস্কৃতি আমার খুব ভালো লাগতো। তখন আমার বয়স প্রায় 11। একদিন আমি আমার মাকে তার কাজে সাহায্য করতে করতে হঠাৎ বলে ফেললাম, মা, কোনো একদিন আমি পশ্চিমের কোনো দেশে গিয়ে সেখানে থাকব। মা আমার দিকে অদ্ভুত চোখে তাকালেন। তার ভাবভঙ্গি এরকম, ব্যাপারটা কি? হঠাৎ এ কথা কেন? মানে তিনি ভেবেই পাচ্ছিলেন না আমার মাথায় ওই চিন্তা এলো কোথা থেকে। ব্যাপারটা অবশেষে ঘটল 2005 সালে। আমি চলে গেলাম মার্কিন যুক্তরাষ্ট্রে। কত বয়স ছিল তখন আপনার? তখন আমার বয়স 20 বছর। যখন আমি যুক্তরাষ্ট্রে গেলাম তখন কিছুই জানতাম না। আমার ইংরেজি ছিল একেবারেই ভাঙা ভাঙা। তার উপর কালচারাল শক তো ছিলই। তবু আমি হোটেলে কাজ করতে শুরু করলাম। আমি প্রথম কাজ পেয়েছিলাম জর্জিয়ার আটলান্টায় এক শেরাটন হোটেলে, যা আমার বিশ্বাসই হচ্ছিল না। আপনি পুলিশ অফিসার হয়েছিলেন কিভাবে? আমার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ এই তুরস্কেই। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা আমার আরো প্রবল হয়েছিল, কারণ অবশ্যই মানুষকে সাহায্য করার ইচ্ছা আমার মধ্যে কাজ করত। কিন্তু সেটা ছাড়াও বুঝতেই পারছেন, টিভি শো আর সিনেমার প্রভাবও ছিল। টিভিতে আর সিনেমায় দেখা যায় পুলিশ কেমন, মানে সবসময় অ্যাকশনের মধ্যে থাকা আর কি। এই ব্যাপারটাই আমার আগ্রহকে আরো প্রবল করে তুলেছিল। আমি অনেক পুলিশ ডিপার্টমেন্টে আবেদন করা শুরু করলাম, আর 3-4 জায়গায় প্রত্যাখ্যাত হওয়ার পরে অবশেষে আমি পুলিশ অফিসার হিসেবে একটা চাকরি পেলাম এবং ওই ডিপার্টমেন্টের আমি পুলিশ অফিসার হিসেবে কাজ করেছি প্রায় 6 বছর। তার মধ্যে প্রায় 3 বছর আমি নতুন পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে ছিলাম। আমরা ওটাকে বলি ফিল্ড ট্রেনিং অফিসারের পদ। পুলিশ নিয়োগের টেস্টে পাশ করে কেমন সংখ্যক মানুষ? মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ অফিসার হওয়াটা বেশ কঠিন এবং আমি বলবো গড়ে সম্ভবত 5 থেকে 10% প্রার্থী এই টেস্টে টিকতে পারে। তার মানে আবেদনকারীদের মধ্যে খুবই কম সংখ্যক মানুষ চাকরি পায়। আমি তেমনটাই লক্ষ্য করেছি। আমার সাথে আবেদন করেছিল 777 জন চাকরি প্রত্যাশী এবং চাকরি পেয়ে একাডেমিতে যেতে পেরেছিল মাত্র 11 জন। তাহলে ভেবে দেখুন ব্যাপারটা। আপনার জন্য সবচেয়ে কঠিন প্রশিক্ষণটা কি ছিল? প্রত্যেক দিন ঠিক ভোর 5টায় বিছানা ছাড়তে হতো, আর তারপর সহ্য করতে হতো চিল্লাচিল্লি আর ওই জাতীয় মিলিটারি ব্যাপার-স্যাপার। তারপর বাইরে যাওয়া, হয় জিমে নয়তো বাইরে রাস্তায়, ননস্টপ, বিরতিহীন। তার উপর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার একটানা চেঁচামেচি আর ধমক খাওয়ার ব্যাপার তো ছিলই। তাতেই কি শেষ হয়ে যেত? মোটেই না। ভেতরে গিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হতে হতো। গোসল করা, শেভ করা, ইউনিফর্ম পরা আর বাইরে গিয়ে লাইনে দাঁড়ানোর জন্য ওরা মোট সময় দিত 10 মিনিট। এই সময়ের মধ্যে এত কিছু করা যায় না, এটা হয় না, এবং ওরা সেটা জানে। আর ডেডলাইন মিট করতে না পারার কারণে পেতে হয় শাস্তি। ওদের হাবভাব এরকম, ও তোমার দেরি হয়ে গেছে, বাইরে যাও। তারপর ওরা শাস্তি দেয়। কিরকম শাস্তি? শাস্তিটা শারীরিক, কড়া শাস্তি। মানে কেউ মারধর করে না, ওভাবে কেউ গায়ে হাত তোলে না, কিন্তু ওরা শাস্তি দেয় প্রচুর শারীরিক পরিশ্রম করানোর মাধ্যমে। আর একটা কঠিন, খুবই কঠিন জিনিস ছিল মানসিক চাপ। ওরা চিৎকার করে একেবারে মুখের কাছে এসে। সেই ব্যক্তির মুখটা থাকে ঠিক এখানে, মানে ঠিক এরকম পজিশনে একটা মুখ, এবং সেই চিৎকার চেঁচামেচি চলে প্রত্যেকটা দিন। এই ব্যাপারটা আসলেই কঠিন ছিল। কিন্তু 26 সপ্তাহ মতো পর, আমার মনে আছে 20 সপ্তাহের মতো পার হয়েছিল। কিছু একটা ভুল করলেই চিৎকার আর ধমক শুনে শুনে 20 সপ্তাহের মতো পার করার পর আমি আর ওসব কানেই দিচ্ছিলাম না।
বরং অন্য কিছুতে মনোযোগ দিচ্ছিলাম। যেমন, ওহ, এ সপ্তাহে আমার কি করার কথা, ওই কফিটা এবার কিনতে হবে। অর্থাৎ আমি আর ওই চিৎকার শুনছিলামই না। ব্যাপারটা ছিল এতই খারাপ। কিন্তু কিছু মানুষ এই চাপ নিতে পারত না, তাই অনেকেই চাকরি ছেড়ে দিত। ট্রেনিংয়ে থাকার সময় আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সহ্যের সীমা পার হয়ে গেছে, এবার ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই, প্রত্যেক দিন আমার মনে হতো আমি শেষ, এবার বরং বাড়ি চলে যাই। নিজেই নিজেকে বলতাম এসব। আমার সঙ্গী তো এরকম করেছিল, 6 সপ্তাহের মাথায় চাকরি ছেড়ে দিয়েছিল। ওর ভাবটা ছিল এরকম, আমি আর এসব করতে পারছি না, এবং সে ওই চাকরির আগে ছিল মিলিটারিতে। তার মতো লোক বলেছিল আমি আর পারছি না, এটা খুবই কঠিন। বিষয়টা এমন যে চাইলেই চলে যাওয়া যায় না, কারণ আমরা একে অন্যকে সাহায্য করতাম। সে আমার আর আমি তার বিছানা গুছিয়ে দিই। সে চাকরি ছেড়ে দিয়েছিল, অনেকেই ছেড়ে দেয়, আমি প্রতিদিন ছেড়ে দিতে চাইতাম কিন্তু ছাড়তাম না। একাডেমিতে থেকে আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে, আপনি যতই মনে করেন যে আমার আর শক্তি অবশিষ্ট নেই, আমার হয়ে গেছে, আর একটা প্রসাব দেওয়া সম্ভব না, অথবা আমি আর পারছি না, তখনও আপনি অর্ধেক পথ পাড়ি দিয়েছেন, আরও অর্ধেক বাকি আছে। আপনার সবচেয়ে অন্যরকম অভিজ্ঞতাটি কি ছিল? যা ঘটেছিল সেটা ব্যাখ্যা করার আগে বলি। একটা 911 হ্যাং আপ কল এসেছিল সম্পূর্ণরূপে পরিত্যক্ত একটা বাড়ি থেকে। সাধারণত মানুষ যখন 911-এ কল করে, কথা বলার পর তারা ফোন রাখে। কল এলে আমাদের না যাওয়ার কোনো উপায় নেই, যেতেই হবে। কারণ যে কল করেছে সে হয়তো কোথাও আটকা পড়েছে বা চাপে রয়েছে, হয়তো কেউ আপনাকে অপহরণ করেছে। আপনি কল করে ফোনের ওই মাথায় অপেক্ষা করছেন। সে কারণে আমাদের গিয়ে দেখতে হয় আসলেই কোনো সমস্যা হয়েছে কিনা। এবং এই কলটা এসেছিল একটা সম্পূর্ণরূপে পরিত্যক্ত বাড়ি থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি যে আমাদের দর্শকদের 80% মানুষই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনারা জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমাদের ভিডিওতে বিজ্ঞাপন বন্ধ থাকে। টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই নয়, এটি একটি মাদ্রাসাও। এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। যা ঘটেছিল সেটা ব্যাখ্যা করার আগে বলি। একটা 911 হ্যাং আপ কল এসেছিল সম্পূর্ণরূপে পরিত্যক্ত একটা বাড়ি থেকে। সাধারণত মানুষ যখন 911-এ কল করে, কথা বলার পর তারা ফোন রাখে। কল এলে আমাদের না যাওয়ার কোনো উপায় নেই, যেতেই হবে। কারণ যে কল করেছে সে হয়তো কোথাও আটকা পড়েছে বা চাপে রয়েছে, হয়তো কেউ আপনাকে অপহরণ করেছে। আপনি কল করে ফোনের ওই মাথায় অপেক্ষা করছেন। সে কারণে আমাদের গিয়ে দেখতে হয় আসলেই কোনো সমস্যা হয়েছে কিনা। এবং এই কলটা এসেছিল একটা সম্পূর্ণরূপে পরিত্যক্ত বাড়ি থেকে। আমার সাথে ছিলেন আরও 3 জন পুলিশ অফিসার এবং একজন সুপারভাইজার। আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রোটোকলের অংশ হিসেবে আমরা বাড়ির ভেতরটা খুঁজে দেখি কেউ আছে কিনা। আমরা ভেতরে যাই, বলতে থাকি পুলিশ পুলিশ, কোনো সারা শব্দ নেই। নিচতলায় কিছু নেই। আমরা উপরতলায় যাই, উপরতলায় ভালোভাবে খুঁজি, কিছু নেই, কেউ নেই। ভেতরে কোনো আসবাবপত্র নেই, কিছুই নেই। বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। যেভাবেই হোক ওই জায়গা থেকে একটা 911 কল এসেছে। কখনো কখনো এরকম ঘটে, ফোন লাইন থাকতে পারে অথবা অন্য কোনোভাবে, তাই না? আমরা সবাই নিচতলায় যাই। 5 জনই নিচতলায় দাঁড়িয়ে কথা বলি। আমাদের মনে হচ্ছিল সবকিছুই তো ঠিকঠাক আছে, এখানে তো কোনো সমস্যাই নেই। আমরা কথা বলতে বলতেই হঠাৎ কিছু একটা শুনলাম। মনে হলো যেন উপরতলায় দ্রুত হাঁটা কিংবা দৌড়ানোর শব্দ, মানে খুবই দ্রুত চলার শব্দ। তারপরে একটা দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ। হচ্ছেটা কি? মানে আমরা ভাবলাম আমরা কিছু একটা দেখতে পাইনি, কেউ হয়তো উপরতলায় আছে কিন্তু সে আমাদের চোখে পড়েনি। তাই স্বাভাবিকভাবেই আমরা অস্ত্র হাতে নিয়ে ঘোষণা দিলাম পুলিশ পুলিশ বলে। উপরতলায় আবার গিয়ে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ নেই। সব জানালা বন্ধ, কেউ নেই। খুবই বিভ্রান্তিকর ব্যাপার। কোনো গোপন দরজা নেই, আলমারি নেই, হামাগুড়ি দেওয়ার মতো জায়গা নেই, কিচ্ছু নেই। জায়গাটা সম্পূর্ণরূপে ফাঁকা। তখন আমরা সুপারভাইজারের সাথে কথা বললাম। আমাদের প্রশ্ন, কি হচ্ছে এখানে? এবং উত্তরটা হচ্ছে, আমরা জানি না। তখন সুপারভাইজার বলে উঠলেন, দেখছি, আমরা এই জায়গাটা নিয়ন্ত্রণে নেব। জায়গাটা আমাদের আরো সতর্কভাবে দেখতে হবে। সুপারভাইজার একজন অফিসারকে পাঠালেন বাড়ির পেছনে, আর একজনকে পাঠালেন বাড়ির সামনে। কেউ জানালা দিয়ে লাফ দিয়েছে কিনা কিংবা লাফ দেয় কিনা সেটা দেখার জন্য। তারপর আমরা আরো ভালোভাবে তল্লাশি চালালাম। না, কিচ্ছু নেই। আমরা ওখানে অপেক্ষা করতে করতেই ওই একই ঘটনা আবার ঘটল। আমরা কারো পায়ের শব্দ শুনলাম, মানে কারো হেঁটে যাওয়ার, আর তারপর একটা দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ। আমরা বিহ্বল হয়ে ভাবছিলাম হচ্ছেটা কি। এই পর্যায়ে এসে ব্যাপারটা একটু ভুতুরে মনে হতে লাগলো। আমরা ভেবেই পেলাম না কি ঘটছে ওখানে। আবার তল্লাশি চালালাম আমরা। আপনি কি ভয় পেয়েছিলেন? ঠিক ভয় পাইনি, তবে ব্যাপারটা ছিল প্রায় তামাশার মতো, আবার একটু ভৌতিকও। আচ্ছা, আমরা 5 জন ওইখানে ওইভাবে ভাবতে থাকলাম, কি ঘটছে এখানে, হচ্ছেটা কি। তাই আমরা ভাবছিলাম ভূত নাকি, ভৌতিক কারসাজি।
কিন্তু কেউ জানে না। আমরা উপরতলায় গেলাম, আবার তল্লাশি চালালাম, আবার, কিন্তু কিছুই পাওয়া গেল না। মানে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যখন আমাদের শুধু ওই মেঝেটা চিরে ফিরে দেখতে বাকি আছে, মানে কিছুই নেই ওখানে। কল্পনা করুন সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা, যদি আমাদের চোখে না পড়া কোনো গোপন জায়গা না থেকে থাকে, তাহলে কিছুই নেই ওখানে। আবার নিচতলায় গিয়ে আগের মতোই আমরা নিজেদের মাঝে কথাবার্তা বলছিলাম। বলতে বলতেই আমরা আবার ধীর পায়ে হাঁটার শব্দ শুনলাম। বাড়িটা কাঠের হওয়ায় হাঁটার ক্যাচক্যাচ শব্দ আর দরজা বন্ধ হওয়া আর খোলার শব্দ শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় আমি অবশ্যই ভাবছিলাম, এ তো দেখছি উদ্ভট কাণ্ড কারখানা। আর সুপারভাইজারের কথা হচ্ছে, ব্যাপারটা যাই হোক না কেন, এই জায়গায় আমরা আর তল্লাশি চালাবো না, চলুন বেরিয়ে যাই। আমরা বাইরে বের হয়ে এলাম, আর সুপারভাইজার রেডিওতে ঘোষণা দিলেন, হ্যালো, সবকিছু ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই। এই জায়গা থেকে যদি আর কোনো কল আসে তাহলে এখানে পুলিশ অফিসারদের পাঠানোর প্রয়োজন নেই, ক্লিয়ার। সুপারভাইজার তাই বললেন। আসলেই কি ক্লিয়ার ছিল বিষয়টা? আমরা 3 বার তল্লাশি চালিয়েছিলাম। তারপরেই সুপারভাইজার ভয় পেয়ে গেলেন। তিনি বলেই ফেললেন, মনে হচ্ছে উপরে ভূত আছে, কারণ এটা কোনো বিড়াল হতে পারে না, এটা কোনো প্রাণী হতে পারে না। উপরে কোনো প্রাণী ছিল না, জানালাগুলো বন্ধ। আমি জানি না, আজ পর্যন্ত আমি জানি না, ব্যাপারটা ছিল খুবই অস্বাভাবিক, জব্বর একটা পরিস্থিতি। ওখানে কোনো টেলিফোন ছিল না, কিছুই ছিল না, পুরোপুরি ফাঁকা, একেবারে শুনশান। হামাগুড়ি দেওয়ার মতো জায়গা কিংবা আলমারি এরকম কিছুই পাইনি আমরা। আর কেউ যদি ওখানে লুকিয়েই থাকবে, তাহলে কেন সে বারবার হাঁটাহাঁটি করবে আর দরজা বন্ধ করবে? আমি জানি না। সিনেমায় পুলিশ অফিসারদের সাথে বাস্তব জীবনের পুলিশ অফিসারদের সবচেয়ে বড় পার্থক্য কি? সবচেয়ে বড় পার্থক্য, সিনেমায় পুলিশ অফিসাররা সবসময় বন্দুকযুদ্ধ চালিয়ে যায়। একটা বন্দুকযুদ্ধ শেষ হলে আরেকটা শুরু হয়, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর তারা গাড়িতে চড়ে বাসায় যায়। বাস্তব জীবনে বন্দুকযুদ্ধের মতো ঘটনা খুবই কম ঘটে, বুঝতেই পারছেন, সবসময় এটা ঘটে না। পুলিশেরাও ডোনাট খায়, কফি খায়। একদম ঠিক, আমরাও ডোনাট খাই, আমরাও কফি খাই, আমরাও সাধারণ জীবনযাপন করি। সাধারণ মানুষের মতোই একজন পুলিশ কফি খায় আর জিলাপি খায়। কিন্তু বন্দুকযুদ্ধের ঘটনা খুবই বিরল, এবং একজন পুলিশ অফিসার যেসব কাজ করেন তার 90 ভাগই কাগজপত্র নিয়ে, ডকুমেন্ট তৈরি, পুলিশ রিপোর্ট লেখা কিংবা অন্য কোনো ধরনের কাগজপত্র নিয়ে কাজ। সবসময়ই কোনো না কোনো কাগজপত্রের কাজ থাকে। সিনেমায় আমরা কখনো পুলিশ অফিসারদের ফর্ম পূরণ করতে কিংবা ডকুমেন্ট লিখতে দেখি না। যখন আমি পুলিশ অফিসার হলাম তখন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম এটাই। যখনই আমরা কোনো ঘটনাস্থলে যেতাম, আমার ট্রেনিং অফিসার আমাকে বলতেন, ঠিক আছে, ব্যাপারটা নিয়ে ডকুমেন্ট বানাতে হবে, একটা প্রতিবেদন লিখতে হবে। আমি বলতাম আচ্ছা। অন্য কোনো ঘটনাস্থলে সেই একই কথা বলতো, আর আমি বলতাম হায় আল্লাহ, সবকিছুর জন্য আমাকে প্রতিবেদন লিখতে হবে। কেউ আপনাকে মিথ্যে বললে আপনি কি সেটা বুঝতে পারেন? হ্যাঁ, যখন আমি মানুষের সাথে কথা বলি, কারো সাক্ষাৎকার নেই, কিছু নির্দিষ্ট জিনিস আমি লক্ষ্য করি, সেসব জিনিসে মনোযোগ দিই, কোনো প্রতারণার ব্যাপার আছে কিনা সেটা বুঝতে। আপনি যদি অপরাধ জগতে একেবারেই অনভিজ্ঞ একজন মানুষের সাথে কথা বলেন, তাহলে কাজটা অনেক সহজ। কিন্তু মানুষটা যদি হয় অভিজ্ঞ, যদি হয় পাকা অপরাধী, তাহলে এটা অনেক কঠিন। এটা ঠিক যে মানুষের মনস্তত্ত্বে প্রতারণা শনাক্ত করার উপায় রয়েছে, কিন্তু কেউ 100% নিশ্চিতভাবে প্রতারণা শনাক্ত করতে পারে না, এটা অসম্ভব। একজন মানুষ তার পকেট থেকে ওয়ালেট বের করছে নাকি পিস্তল বের করছে, সেটা আপনি কিভাবে বোঝেন? বোঝা যায় না। এটা একটা খুবই ভালো প্রশ্ন। আসলেই, যদি আমার বন্দুক থাকে এখানে আর ওয়ালেটও থাকে এখানে, দুটোই তো এক জায়গায়, আর আপনি একজন পুলিশ অফিসার, আমি এমন করলে আপনি তো জানবেন না আমি কি বের করতে যাচ্ছি, আপনি জানবেন না আমি আমার ওয়ালেট বের করতে যাচ্ছি নাকি বন্দুক বের করতে যাচ্ছি। সবকিছুই পরিস্থিতিগত। পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনি ওখানে, কার সাথে কথা বলছেন আপনি, পরিস্থিতিটা কি, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কিছুই সাদা কালো নয়, সবকিছু সাদা কালোর মাঝামাঝি, ধূসর। সুতরাং যদি এমন হয় যে আপনার সাথে আমার মারামারি চলছে অথবা আমি আপনার প্রতি আক্রমণাত্মক এবং সেই সময় আমি এমন করি, আমি দুঃখিত। স্বাভাবিকভাবে একজন পুলিশ অফিসার ভাববেন ওই ব্যক্তি একটা অস্ত্র বের করছে আমাকে মারার জন্য। কিন্তু পরিস্থিতিটা যদি ভিন্ন হয়, পুলিশ যদি বলেন, স্যার দয়া করে আপনার আইডিটা দেখান, আচ্ছা, যখন একজন এরকম করে আপনি যুক্তিসঙ্গতভাবেই ভাববেন যে সে তার ওয়ালেট বের করছে। সামগ্রিক পরিস্থিতিটাই এখানে ব্যাপার। প্রথম পরিস্থিতিতে আপনার কি অধিকার আছে ওই লোকটাকে গুলি করার? যদি এখানে আপনার সাথে আমার মারামারি চলতে থাকে, যদি আপনি কাউকে আঘাত করে থাকেন কিংবা এই ধরনের কিছু ঘটে থাকে, অর্থাৎ কোনো ধরনের সহিংসতা চলছে এবং আপনি আমার বিরুদ্ধে কিছু করছেন এবং আমি ওখানে গেলে আপনি এমনটা করেন, হ্যাঁ, তেমনটা হলে একজন পুলিশ অফিসারের যুক্তিসঙ্গত কারণ রয়েছে ওই ব্যক্তিকে গুলি করার। আপনি কি কখনো এমন কাজ করেছেন যেখানে আপনাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে অথবা অন্য কোনো ব্যক্তি সাজতে হয়েছে? হ্যাঁ, আমি করেছি। যে শহরে আমি কাজ করতাম সেখানে অনেক যৌনকর্মী রয়েছে। এরকম একটা এলাকায় আমি এমন পোশাক পরতাম যাতে আমাকে দেখে মনে হয় আমার বাড়ি আশেপাশেই। মুখে দাড়ি, হাতে বিয়ার, মাথায় হ্যাট, এরকম বেশ ধারণ করে গাড়ি চালিয়ে বেড়াতাম। অন্য পুলিশ অফিসাররা আমার উপর নজর রাখত আর আমি পতিতাদের গাড়িতে তুলে নিতাম। বলতাম সময় কেমন যাচ্ছে, কাজ করছো নাকি, আর ওইসব মহিলারা আমার গাড়িতে উঠে আসতো। আমি মহিলাটার সাথে কথা বলতাম আর তারপর
দর কষাকষি শেষ হওয়ার সাথে সাথে আমি ওই এলাকার সকল ইউনিটের কাছে সিগন্যাল পাঠিয়ে দিতাম। তারা সিগন্যাল বুঝে আমাদের কাছে এসে আমাদের গাড়ি থেকে বের করত। যেহেতু আমি একটা সাধারণ গাড়ি চালাচ্ছি, আমাকে দেখে মনে হবে আমি একজন বেসামরিক ব্যক্তি। পুলিশের গাড়িতে করে একজন পুলিশ অফিসার এসে আমাদের বের করত। সেটা করার সময় একজন পুলিশ অফিসার আমার গাড়ির দরজার কাছে এসে বলতো, কি চলছে এখানে, কিংবা এরকম কিছু। কথা বলতে বলতেই তারা খুব দ্রুত একটু তদন্ত চালিয়ে নিত। গাড়ি থেকে বের করে আমাদের দুজনকেই তারা গ্রেফতার করত। কিন্তু ওই যৌনকর্মী জানে না যে আমি পুলিশ, বেশিরভাগ ক্ষেত্রেই। তবে 2বারের মতো এমন হয়েছে যে মেয়েটা বুঝতে পেরেছে। তখন আমাদেরকে গাড়ি থেকে বের করা হয়। সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, যার অর্থ, আরে তুমি তো পুলিশ। আর সে হয়তো গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যেতে চায়, আর তখন আমি তাকে আঁকড়ে ধরি, এরকম। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুজনকেই অ্যারেস্ট করা হতো। অন্তত টেকনিক্যালি আমাদের নেওয়া হতো পুলিশের গাড়িতে, আর তারপর আবার আমি ফিরে যেতাম আমার গাড়িতে, আর আমার কাজ আমি করতে থাকতাম। আপনি তো শত শত অপারেশন চালিয়েছেন, কখনো কি আপনি কোনো সহকর্মীকে হারিয়েছেন? হ্যাঁ, আমি হারিয়েছি। এবং দেখুন, এখানে লেখা জ্যামি কক্স। জ্যামির স্মৃতিতে আমি সবসময় এটা আমার হাতে পড়ে থাকি। অসাধারণ একটা ছেলে, কি চমৎকার ছেলে। একদিন প্রায় রাত 1:30টার দিকে জ্যামি একটা গাড়ি থামিয়েছিল। জ্যামি ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লোকটা বাধা দিয়েছিল। তারপর ওদের মাঝে হাতাহাতি হয়। একটু বিস্তারিতভাবে বললে, লোকটার কোনো চালকের লাইসেন্স ছিল না। ব্যাপারটা খুব মারাত্মক কিছুও না। এমন নয় যে লোকটাকে কোনো খুনের মামলায় কিংবা সেরকম কিছুর জন্য খোঁজা হচ্ছিল। ওই ব্যক্তির শুধু চালকের লাইসেন্স ছিল না, লাইসেন্স একটা ছিল কিন্তু প্রত্যাহার করা লাইসেন্স। এবং সেই জন্য জ্যামি লোকটাকে হেফাজতে নিতে চেয়েছিল, এবং সেটা মোটেই বড় কোনো ব্যাপার ছিল না। লোকটা শুধু শহরে গিয়ে কিছু কাগজপত্র সই করবে, তারপর সে চলে যেতে পারবে। মোটেই সেরকম বড় কোনো ব্যাপার না। এমন নয় যে এর জন্য তাকে জেলে থাকতে হতো। জ্যামি লোকটাকে হাতকড়া পরিয়ে গাড়ি থেকে বের করতে চেয়েছিল, কিন্তু লোকটা তাতে অস্বীকৃতি জানিয়েছিল এবং বাধা দিয়েছিল, এবং তারপর তাদের হাতাহাতি হয়। জ্যামি শুধু চেষ্টা করেছিল ওই চালককে গ্রেফতার করে হেফাজতে নিতে। সে চাইছিল ওই ড্রাইভারকে গাড়ি থেকে বের করতে। জ্যামির সাথে হেফাজতে না গিয়ে ওই ড্রাইভার হঠাৎ গাড়ির অ্যাক্সেলেটার চেপে পালাতে চেষ্টা করে। জ্যামি তখনও ওই সন্দেহভাজনের গাড়ির ভেতরে। লোকটা হঠাৎ অ্যাক্সেলেটার চেপে গাড়ি ছেড়ে দেয়, আর জ্যামি গাড়ির সাথে ঝুলতে থাকে। গাড়ির দরজা খোলা, জ্যামি গাড়ির সাথে ঝুলছিল। আর ওই লোকটা, এই ব্যাপারে আমি বিস্তারিত জানি না, তবে জ্যামিকে নিয়েই গাড়িটা ওই জায়গা ত্যাগ করে। গাড়ি চলতে থাকে খুবই দ্রুত গতিতে, এবং আবার জ্যামি, আমি বিস্তারিত জানি না, শুধু ততটুকুই জানি যতটুকু সে সময় আমাদের বলা হয়েছিল। আসলে কেউই জানে না, কিন্তু আমি অনুমান করতে পারি। জ্যামি বলছিল, গাড়ি থামাও, গাড়ি থামাও। এবং লোকটা দ্রুত বেগে গাড়ি চালাতে চালাতে অবশেষে গাড়িটি ক্র্যাশ করে, আর জ্যামির মৃত্যু হয় ঠিক ওখানেই। খুবই দুঃখজনক পরিস্থিতি। জ্যামি ছিল চমৎকার একটা ছেলে। যখন আমরা চাকরি করতাম, সকালের নাস্তা আমরা প্রতিদিনই একসাথে করতাম, একে অপরকে টেক্সট মেসেজ দিয়ে কথা বলতাম। খুবই ভালো একজন মানুষ, আমার জীবনে দেখা সবচেয়ে চমৎকার মানুষদের একজন। সবসময়ই তার মুখে লেগে থাকতো হাসি, প্রফুল্ল থাকতো, তাকে দেখেই ভালো লাগতো। আজ আর সে আমাদের সাথে নেই। আপনি মুসলিম হওয়ার কারণে কি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার কোনো সমস্যা হয়েছিল? না, তা অবশ্য হয়নি। আগে যখন আমি হোটেলে কাজ করতাম, তখন আমার সাথে কাজ করতো একটা ছেলে। সে ছিল ওই হোটেলের প্রহরী, আর সবসময় সে হাসি ঠাট্টা করত। তোমরা কি উঠে চড়ো, তোমরা কি গাধার পিঠে চড়ো। ছেলেটা যে শুধু মজা করতো এরকম না, সে আসলে আমাকে পছন্দ করতো না। আমি ঠিকই বুঝতে পারতাম যে সে আমাকে পছন্দ করতো না, কারণ আমি তুরস্ক থেকে যাওয়া একজন মুসলিম। সেটা সহজেই বোঝা যেত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার বন্ধুরা, আমার পুলিশ বন্ধুরা আর অন্য সব বন্ধু আমার সাথে হাসি ঠাট্টা করত, শুধু এজন্যই যে তারা আমাকে আসলেই পছন্দ করত। আপনি কি আর কিছু বলতে চান? নিশ্চয়ই। আমার মতো পরিস্থিতিতে থাকা যে কোনো মানুষকেই আমি এই কথাটা বলবো। আমার জন্ম আর বেড়ে ওঠা তুরস্কে, এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম খুব কম বয়সে। জীবনে অর্জন বলতে প্রায় কিছুই ছিল না, এবং ওখানে আমি বেশ কিছু জিনিস অর্জন করেছি, তাই না? আমি যা বলতে চাই তা হচ্ছে এই, আপনি যাই বিশ্বাস করেন না কেন, জীবনে আপনি যাই করতে চান না কেন, লক্ষ্য নির্ধারণ করুন, সিদ্ধান্ত নিন, ওই লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিন। সেসব পদক্ষেপ হতে পারে খুবই ছোট, কিছু পদক্ষেপ হতে পারে বড়। ব্যাপার সেটা নয়, পদক্ষেপ গ্রহণ করাটাই আসল ব্যাপার। শুধু বিশ্বাসটা ধরে রাখুন। যদি আপনি কিছুতে বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাসটাকে আপনার জীবনযাপনের অংশে পরিণত করতে হবে। সেটা করতেই হবে। আমি তাই করেছিলাম। আমার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার লক্ষ্যটাকে আমি আমার জীবনের অংশ বানিয়ে ফেলেছিলাম। প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যেতাম ওই কথা ভাবতে ভাবতে। আমি পুলিশ অফিসার হতে চেয়েছিলাম। রাতে ঘুমাতে যাওয়ার সময় আর ঘুম থেকে উঠে আমি ওই কথাই ভাবতাম। জীবনকে বিবেচনা করুন নিকষ কালো রাতে বনের ভেতরের রাস্তায় গাড়ি চালানো হিসেবে। যখন আপনি আপনার গাড়ির হেডলাইট বন্ধ করেন, তখন কি ঘটে? অন্ধকারে ছেয়ে যায় সব কিছু। তার মানে কি রাস্তাটা ওখানে নেই? না,
রাস্তাটা ওখানেই আছে। জীবনকে আমি এভাবেই দেখি। যখন গাড়ির হেডলাইট অন করা হয় প্রায় 100 মিটার পর্যন্ত পরিষ্কার দেখা যায়, গন্তব্য কিন্তু দেখা যায় না। দেখা যায় শুধু সামনের প্রায় 100 মিটারের মতো জায়গা। জীবনকে সেভাবেই দেখি আমি। পথের শেষ পর্যন্ত দেখতে হবে না, শুধু আপনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কিছু পদক্ষেপ নিন। আপনার স্বপ্নটা যাই হোক না কেন, আপনি অল্প একটু পথ দেখতে পাবেন, সেই পথটুকু ধরেই এগিয়ে যান। গাড়ি চালাতে চালাতে সামনের আরো 100 মিটার পথ দেখা যাবে, তারপর আরো 100 মিটার, যতক্ষণ না আপনি আপনার গন্তব্যে পৌঁছান। অন্ধকারে সবকিছু ছেয়ে আছে তার মানে এই নয় যে রাস্তাটা নেই, রাস্তা ওখানেই আছে। বিশ্বাস ধরে রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, লক্ষ্যের দিকে এগোতে কিছু পদক্ষেপ নিন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এখানে আসাটা সত্যি আনন্দের ব্যাপার এবং আপনাদের মাঝে এসে আমি খুবই সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য।